ডিজিএফআই বলে কোনো বস্তু নেই এবং চমৎকার একটা গণতন্ত্রের বসন্তের বাতাস বইছে। যে কারণে ৬০০ সাংবাদিক জেলের মধ্যে। তার মধ্যে ক্যান্সার পেশেন্টও আছে। লজ্জাজনক বিষয়। আমি সাংবাদিক হিসেবে ঘৃণা বোধ করছি এই সরকারের প্রতি। ১ম কথা হচ্ছে লজ্জা করে না। কি আইনে তাদেরকে খুনের মামলা দিয়েছেন? আপনি গণতন্ত্রের কথা সাংবাদিকদের ডিজিএফআই নিয়ন্ত্রণ করত। মেনে নিলাম। আজকে কে নিয়ন্ত্রণ করছে? ডিজিএফআই না? আজকে কে নিয়ন্ত্রণ করছে? হিজবুত তাহরির, জামায়াত না ইউনূস? কে করছে নিয়ন্ত্রণ? এই এত সাংবাদিককে কেন জেলে নেওয়া হয়েছে? তাদের পরিবারদের কি অবস্থা? এটার কে জবাব দেবে? সুতরাং এই যে সাংবাদিকতা নিয়ে ডিজিএফআই যা করেছে সুতরাং সেই অপরাধ ঢাকার জন্য সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আজকেরটা তো বিষয়টাকে তো সোচ্চার হতে হবে। তাই না? আপনাদের আন্তর্জাতিক সংগঠনগুলো তো এই কথা বলেছে তাদের। প্রত্যেককে মুক্তি দিতে হবে। একটা রাজনৈতিক দলকে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করে আপনি গণতন্ত্রের হাওয়া বইয়েছেন। কিন্তু হিটলার মুসোলিনি পর্যন্ত ভাবেনি এমন গণতন্ত্রের কথা, এমন গণতন্ত্রের সংজ্ঞা। এ তো অদ্ভুত জিনিস। ডিজিএফআই কোন প্রত্যেক আমাদের যেটা বললেন কিছুদিন আগে আপনাদের গণমাধ্যম থেকেই জানতে পেরেছি যে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এর অফিসাররা তারা গিয়েছিলেন বাংলাদেশে। মিলিটারি ইন্টেলিজেন্স বলেও একটা বস্তু আছে ভারতে। তাদের সম্পর্কে সেই ধরনের বিরাট প্রচার কিছু হয়তো হয় না। কিন্তু সবাই জানে মিলিটারি ইন্টেলিজেন্স আমাদের দেশেও আছে, ভারতেও আছে এবং তারা কি করে এবং তারাই কিন্তু গিয়েছেন সম্প্রতি। সেটা আপনাদের তারা লালমনিরহাটে কি ঘটছে সেটা দেখতে তারপরে ওয়াকার সেখানে লালমনিরহাটে গেছেন, দেখে আসতে। কারণ খবর ছিল যে লালমনিরহাটে কিছু বিল্ডিং ভবন তৈরি বিমানবন্দর নয় ভবন তৈরি হচ্ছে যেখানে আইএসআই রা কন্টিনিউ আইএসআই এর জন্য অবাধ গতিবিধি আপনাদের বর্তমান ডিজিএফআই করে দিচ্ছে। এমন ডিজিএফআই গণতান্ত্রিক ডিজিএফআই অতীতে যে অপরাধ করেছে সুতরাং অতীতের যদি কোনো অপরাধ হয় সেই অপরাধ দিয়ে বর্তমানের অপরাধকে ঢাকা যায় না, সাফাই করা যায় না। সেটা আমার মনে হয় এটা সকলে মিলে আমাদের বলা উচিত যে অতীতেও যদি অন্যায় হয়ে থাকে আজও যেটা হচ্ছে সেটাও অন্যায়। কেন এত সাংবাদিককে বিদেশে পালিয়ে গিয়ে থাকতে হচ্ছে যারা জেলে নয়? কেন? কি কারণে? এইটা হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতা। কেন প্রত্যেকটা মিডিয়া হাউসকে দখল করেছে একদল নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের লোকেরা? কেন হাজার, হাজার সাংবাদিকদের চাকরিচ্যুত হতে হয়েছে? তারা প্রতিদিন আমি ফোন পাই। প্রতিদিন ফোন পাই তাদের করুণ অবস্থার কাহিনী শুনি। তারা ভিক্ষা চাইতে পারছে না রাস্তায় নেমে। কারণ তারা ধরা পড়লে তাকে জেলে নিয়ে যাওয়া হবে। ভিক্ষা পর্যন্ত চাইতে পারছে না। এই তো করুণ অবস্থায় নিয়ে গেছেন গোটা একটা চমৎকার উন্নয়নশীল দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার নামে। এর জন্য কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমান প্রজন্মকে ক্ষমা করবে না। আমি এটা বলে দিলাম। যারা জেন জে বলছেন, জেন জেড নাকি জেন জে বলে বলা হয়ে থাকে, সেনজি। এদের আগামী প্রজন্মের জন্য যে ইতিহাস রেখে গেলেন, এদেরকে কোনদিন ক্ষমা করবে না। এরা জি। একটা গোটা দেশকে যে ধ্বংসের পথে নিয়ে গেছে, শেখ হাসিনা ভুল ভ্রান্তি নিয়ে আমি সেটা আপনাদের দেশের মধ্যে তার সমাধান করা উচিত ছিল। জোর করে বাধ্য হয়ে আন্দোলন করে সমাধান করা উচিত ছিল। কিন্তু কেউ একজন বিদেশ থেকে বসে একটা ক্ষমতায় বসে পড়বেন, এ কি মিউজিক্যাল চেয়ার নাকি? আপনি নির্বাচনও করবেন না, নির্বাচিত হবে থাকবেন না। অথচ লুটপাটও করবেন, তার সম্পত্তির হিসাব দেবেন না। ১ বছরে কত টাকা সম্পত্তি ছিল, আজ কত হয়েছে। এই হিসাব দিন। আমি তো মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাইছি, তিনি গত ১ বছরে কত কামাই করেছেন। ২৫,০০০ কোটি টাকা আমার হিসেব। ২৫,০০০ কোটি টাকা শুধু বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অনুসারে। তিনি নিজের যাবতীয় কোম্পানি কর মকুব করে দিয়েছেন। তিনি চান সেফ এক্সিট না। তিনি চান তার সমস্ত অন্যায় কাজের সেফ গ্যারান্টি দেবে তাকে তিনি ক্ষমতায় চান। সেইটাই তিনি করতে চাইছেন। এটা খুব খারাপ কথা শুনতে লাগছে। তার মতো একজন অধ্যাপক, নোবেলজয়ী অধ্যাপক, এরকম এত লোভী মানুষ মানে ভাবতে পারিনি কখনো। ভাবা যায় না। আমাদের কিন্তু খুব শ্রদ্ধা চলে গেছে যাকে বলতে পারেন। গোটা দেশটা সম্পর্কেই শ্রদ্ধা চলে কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষকে বোকা ভাবছে আজকে যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন। বাংলাদেশের মানুষ বোকা নয়। রোগা, পটকা, শীর্ণকায় মানুষগুলো যখন দেশকে স্বাধীন করতে পারে আগামী দিনেও তারা কিন্তু আবার নতুন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের পথে নামবে। আমি দৃঢ়ভাবে ভারতীয় হিসেবে বিশ্বাস করি। আর আমরা তাদের পাশে থাকব। গৌতম লাহিড়ী কিন্তু আমি সাবের একটা কথা মুস্তাফার বলি, উনি যা অত্যন্ত বললেন সমালোচনা করতেন। শেখ হাসিনার সরকারের তীব্র সমালোচনা আমি করতেন গৌতম আমি লাহিড়ী। একটা কথা বলি। জি। মানে এই সরকারের যে অনেক ভুল ভ্রান্তি বা খারাপ পদক্ষেপ বা নিপীড়নমূলক পদক্ষেপ, অনেক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেক সাংবাদিক জেলে আছে। ৬০০ না, তার অনেক কম, ১০০ না, জেলে আছে।
সাংবাদিক। আম কিন্তু এগুলার সাথে তো ডিজিএফ এর বিচারের কোনো সম্পর্ক নাই। ডিজিএফ এর বিচার হচ্ছে তারা গত ১৫ বছরে যে গুম হত্যার সাথে জড়িত সেটার কারণে। ওই গুম হত্যা তো আর মুছে যাচ্ছে না। যেহেতু ইউনূস আরো অনেক খারাপ কাজ করছে। সো আপনি দুটাকে গুলিয়ে ফেলেন না। ডিজিএফআই যা কাজ করেছে গত ১৫ বছরে আমার সেটা একটা যদি বিচার ছোট্ট না হয় প্রশ্ন আছে, তাহলে ছোট্ট ডিজিএফআই প্রশ্ন আছে। ভবিষ্যতে নতুন এটা আরো সরকার, তার হাতে যাবতীয় তথ্য আছে। খালি আমি চাইবো একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে কতজন গুম খুন হয়েছেন এই মার্জিনার সময়, ধরুন ৫ বছরের দরকার নেই, ২ বছরের হিসাব দিন। সেই নাম ধাম ঠিকানা সহ পরিষ্কার করুন। আপনারা তো জুলাই হ্যাঁ, আন্দোলনের নামে যে একটা শহীদ কমিশন কাজ তালিকা করছে। বেরিয়েছিল তাদের সবাই বেঁচে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। না, 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 না। সুতরাং আগে একটা এই গুম এই গুম গুম খুন সংক্রান্ত এরকম একটা আন্দাজে কমিশন বলে আছে। লাভ নেই। না, না, গুম একটা খুন গুম কোন কোন সংক্রান্ত শুনতে রাজি নই। গুম খুন হয়েছে, হয়নি তা নয়। গুম কিন্তু সংক্রান্ত গুম একটা খুনের কমিশন কাজ তালিকা চাই, করছে। তালিকা গুম চাই। সং তাদের পরিবারের হিসাব চাই। শুনেন, গুম কোন সংক্রান্ত পরিবার একটা বলছেন কমিশন আমাদের কাজ গুম করছে। খুন সেই হয়েছে? গুম সংক্রান্ত একটা না, কমিশন না, কাজ সে করছে কবে যার থেকে একটা কাজ সদস্য করবে? আন্দাজে একটা গুম খুন বলে যাচ্ছেন। আয়নাঘর বলুন তো, কোন দেশে আয়নাঘর নেই? কোন দেশে? ভারতে নেই সেটা তো আয়নাঘর, কথা না। সব সেটা দেশে তো আছে। কথা সেটা তো কথা না। কথা হচ্ছে যে গুম সংক্রান্ত একটা কমিশন কাজ করছে এবং তাদের কাজই হচ্ছে যে প্রতিটা গুমের ঘটনা না, না, এই উদ্ঘাটন কাজ করা এবং তাদের সরকার তালিকা চলে করা। যাবে তখনও শেষ হবে না। না, না, কাজ তখনও অনেক। শেষ, আর তারা পর্যন্ত ৩ টা তালিকা রিপোর্ট দিতে অলরেডি পারছে দিয়েছে। না। তারা আপনার অলরেডি তালিকা নেই, কাকে গুম তারা করেছে, অলরেডি ৩ টা কাকে রিপোর্ট খুন দিয়েছে। করেছে, আর আপনি বিচার শুরু করে দিয়েছেন। তারা ৩ টা বিচার রিপোর্ট শুরু করে অলরেডি দিয়েছেন দিয়েছে। বিনা তথ্য। ৩ টা রিপোর্ট অলরেডি দিয়েছে তারা এই কমিশন এবং ওই কমিশনের একজন সদস্য এই মুহূর্তে দিল্লিতে আছেন। মুহূর্তে। জি। সাবির মুস্তাফা এখানে একজন দর্শক কমেন্ট করেছেন, দেশ এখনো ডিজিএফআই চালাচ্ছে। হতে পারে আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যাদেরকে ধরা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে গত ১৫ বছরে যে অপরাধ হয়েছিল সেটার কারণে। সেটা আপনি এইটা বর্তমানে কি হচ্ছে সেটার সাথে গুলিয়ে ফেলবেন না। আমি সেটাই বলছি। যে অপরাধ যখনই হয় তখনই সেটার বিচার করতে হবে। সেটা যেরকম আমি একটা লেখা লিখছি যে এই জুলাই চার্টারে গত ১৫ বছরের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলা হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার আমলে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত যেসব এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তার কোনো উল্লেখ নেই। সো যদি বিচার করতে হয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য সেই সময়টা নিয়ে আসতে হবে। কিন্তু এই বর্তমান সময় সেটা আসবে না। কারণ বিএনপির সব অপরাধ কার্পেটের তলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো আমার কথা হচ্ছে যে সব অপরাধই করতে হবে। কিন্তু বর্তমান সময়ে অপরাধ হচ্ছে সেটার কথা বলে যে গত ১৫ বছরের অপরাধ আমি পারসিউ করব না সেটা যেন না হয়। জি। আমার কথা হচ্ছে সেটা। জি, গৌতম লাহিড়ী, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বা শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা আর কি, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার হলেই হবে না। তিনি চান এই ইউনূস সরকারকে বিদায় নিয়ে নতুন একটি সরকারের অধীনে নির্বাচন হোক। সেই ক্ষেত্রে ভারতের মনোভাবটি কি? আপনারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে ভারত, কিন্তু মানে আওয়ামী লীগকে রেখে, আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের প্রক্রিয়া এই ফেব্রুয়ারিতে কিন্তু আমরা দেখছি না। সেক্ষেত্রে ভারতের মনোভাবটা কি দুটো মিলিয়ে? না, না, ভারতের মনোভাব দেখুন, সেইটা তো বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেবে। আমি তো ভারত হিসেবে তো আমি চাইতে পারি, পছন্দ করতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু আমি তো অন্য একটা দেশের আভ্যন্তরীণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না। সেটা কিভাবে করবেন পরবর্তীকালে সেটা মানা হবে কি মানা হবে না সেটা যখন ওই ইংরেজি যে কথাটা আছে, যখন ব্রিজ ক্রস করব তখনই দেখব। আগে ওটা দেখা যাক। কারণ এই তো আচ্ছা শুনুন, কয়েকদিন আগে তো আপনি এই কথাটা কেউ তুলছেই না। কয়েকদিন আগে তো ইউনূস সাহেব বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে। যেকোনো দিন প্রত্যাহার করে দিতে পারে। বাট ট্রাম্পের সঙ্গে ইউনূসের কথাবার্তার বেশ অনেক মিল আছে। দুজনে যে ধরনের স্বরে কথা বলেন, কখন কি বলছেন আমি তো বুঝতে পারছি না। কনফিউজ হয়ে যাচ্ছি ভারতীয় হিসেবে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি স্থগিত আছে, তুলে দেওয়া যেতে পারে। এটাও বলেছেন। তো ফলে তিনি যদি তুলে দেন তাহলে তো তখন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই। ফলে এখন তিনি তুলে না দিলে কি হবে সেটা তখনকার ব্যাপার। সেটা তো এখন থেকে এরকম ভারত বলেছে একটা সোজাসুজি কথা। বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, সেটা যেভাবেই করুক। ধরুন ১৫ বছর ১৬ বছর তো বাংলাদেশের মানুষ একটা নির্বাচন করেছে, তখন মানুন না মানুন। তার সঙ্গেই ভারত ডিল করেছে। সেটাকে চাপানো হয়েছে যে ভারত একটা দলকে পছন্দ করে। এগুলো লোকে তো জানে না যে 1/11 এর সময় ভারত ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল। তখন তো নির্বাচিত সরকারই ছিল না। তাহলে খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক ছিল না? সম্পর্ক ছিল। তিনি তো ভারতেও এসেছিলেন বিরোধী নেত্রী হিসেবে। কিন্তু জি, প্রশ্নটা, আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা চাইবেন সেই সিদ্ধান্তটাকে ভারতকে সম্মান জানাতে হবে। এটা আমি ভারতীয় হিসেবে মনে করি। যে সিদ্ধান্তই হোক।
জি। যাকেই তারা নির্বাচিত করছে। যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় নিশ্চয়ই আমরা হয়তো দুঃখ প্রকাশ করতে পারি যে ইনক্লুসিভ হয়নি। কিন্তু তারপরে তো একটা নির্বাচিত সরকার, তার সঙ্গে তো কাজ করতেই হবে। সেটা তো কোনো উপায় নেই। হয়তো অন্যরকম কিছু আলোচনা নেপথ্যে হচ্ছে কিনা আমি সেটা জানি না, বলতে পারব না। আ জি। সম্প্রতি কিছু বাংলাদেশের সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল, একজন শীর্ষস্থানীয় লেফটেন্যান্ট জেনারেল সস্ত্রীক এসেছিলেন দিল্লিতে। তো তিনি ছিলেন খুব পরে আমি সঠিক জানি না চলে গেছেন কি আছেন এখনো। হয়তো চলে গেছেন, অন্য কেউ থাকতে পারে। কিন্তু তাদের সঙ্গে তাহলে যোগাযোগ আছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ আছে। যেগুলোই বলছেন ডিজিএফআই ইত্যাদি। ভারতের যে গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স তাদের সঙ্গেও যোগাযোগ আছে, ডিজিএফআই এর যোগাযোগ আছে। একটা ইনস্টিটিউশনাল মেকানিজম আগেও ছিল, এখনো আছে। ফলে সেটা এখন ডিজিএফআই ইনস্টিটিউশনটাকে তো আপনি উঠিয়ে দিতে পারবেন না। তার কাজকর্ম যাই করে সে তো দেখুন সেনাবাহিনী সবসময়, এটা আমরা এটা কেন বুঝতে পারছি না। সেনাবাহিনী সবসময় একটা শাসক দল যে শাসন করে, ভারতে যেটা আছে যে সেনাবাহিনী আছে, তারা তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, সেই সরকার সিদ্ধান্ত মেনেই কাজ করতে হবে। সেটা বাংলাদেশের সব সেনাবাহিনী সেভাবেই কাজ করেছেন। এখনো করছেন এবং আগামী দিনে নির্বাচনের পর তাই করবে। কিন্তু মানে আমাদের এখানে ছোটখাটো ১ টা ২ টো বিক্ষিপ্ত অপরাধমূলক কাজে হয়তো কোর্ট মার্শাল হচ্ছে। কিন্তু এই ধরনের পাবলিকলি ১৫ জন সেনাবাহিনীকে নিয়ে যাওয়া, পাবলিকলি তাকে এসিতেই নিয়ে যান আর নন এসিতেই নিয়ে যান, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইভাবে সেনাবাহিনীকে, সোজা কথা আপনি বলছেন যে সেনাবাহিনীকে গড়া হয়নি। কিন্তু সেনাবাহিনীর একাংশ, আমি যদি কারেক্ট করে নিই, সেনাবাহিনীর একাংশ রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করত। আর সেনাবাহিনীর বাকি অংশ আরেকটা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে। এইটা প্রমাণিত হয়েছে। জি, সাবির মুস্তাফা, আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জামায়াত এবং এনসিপির সঙ্গে, এবং তারা সাংবিধানিক আ ক্ষমতা বলে বা সাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টার কাছে চাইছেন যে জুলাই সনদ ঘোষণা করে দিতে। মানে সাংবিধানিক ভাবে এখতিয়ারভুক্ত করতে বলছেন। তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি এটি পারবে কিনা? ডক্টর ইউনূস এটি পারেন কিনা? তাহলে তো তিনি বিপ্লবী সরকারে হয়ে যায়, তার সরকার ডিসলভ হয়ে যায়। আর বাংলাদেশে সত্যি ইনক্লুসিভ নির্বাচনের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? হ্যাঁ, আমি দেখলাম পত্রিকায় যে এনসিপি কি চাচ্ছে, জামায়াত কি চাচ্ছে। এটা এনসিপির একটা বক্তব্য যে তারা ইউনূসকে বলে এসছে যে আপনি একটা সাংবিধানিক আদেশ দেন। কারণ এর আগে জামাত বলেছিল যে প্রেসিডেন্টের একটা মানে বিশেষ সাংবিধানিক আদেশ, সেটা দিয়ে যাতে আ জুলাই সনদ সাংবিধানিক এক ধরনের স্বীকৃতি দেওয়া হয় এবং সেটার ভিত্তিতে গণভোট হয়। তো জামাতের ইয়েটা হচ্ছে যে গণভোট এই নির্বাচনের আগেই হতে হবে এবং গণভোটে যদি জুলাই সনদ পাস হয়, যেটা হবেই, বাংলাদেশে কেউ কোনোদিন গণভোট হারেনি, যারা দিয়েছে আরকি। এবং সব দলকে তখন মানে ওটা একটা অঙ্গীকার থাকলো যে এই মানে জুলাই সনদে যা আছে সব ৮৪ টা ধারা সব পরবর্তীতে নির্বাচিত সরকার এগুলো ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ আপনি নির্বাচনের আগেই একটা দলিল, একটা মানে প্রোগ্রাম আপনি তৈরি করেছেন ৩০ টা দলের মধ্যে আলোচনা করে, কিছু একাডেমিক নিয়ে এসছেন আপনি বিভিন্ন দেশ থেকে বা দেশের ভেতর থেকে। তারা মিলে একটা তৈরি করেছে। সেটাই হয়ে যাবে নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তার দায়িত্ব এটা ইমপ্লিমেন্ট করার। তো এটা হচ্ছে স্বৈরাচারী পদক্ষেপ, আমি আর কিছু দেখি না। এটা হচ্ছে মানে জনগণকে বলা যে তোমরা যারাই ভোট দাও না কেন এইটা ইমপ্লিমেন্ট হবে। তো এইটা যে জনগণ চায় সেটা হবে গণভোটের মাধ্যমে। কিন্তু আমরা জানি যে গণভোটে কখনোই কেউ মানে বাংলাদেশের মতো দেশে কেন, যেই দেশের ৯৯.৯% সাক্ষরতা আছে সেই দেশেও কেউ এই ৮৪ পয়েন্ট সম্বলিত ঘোষণাপত্র পড়ে দেখবে না। বা তার আগে আছে প্রেক্ষাপট, সেখানে নানান ধরনের কথা আছে। তার নিচে আছে অঙ্গীকারনামা, সেখানে আবার নানান ধরনের কথা আছে। কে পড়ে দেখবে? তারা ভোট দিবে হ্যাঁ বা না।